তত্ত্বাবধায়ক পদ্ধতি ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা। মানুষের কল্যাণে না এলে ব্যর্থ হবে সংস্কার, বললেন মির্জা ফখরুল। ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। জুলাই পদযাত্রা নিয়ে টাঙ্গাইলে এনসিপি, শহীদ পরিবারের সাথে নাহিদের সাক্ষাৎ, গণসংযোগ আর পথসভায় অংশ নিচ্ছেন নেতারা। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানি। গণহত্যায় জড়িত শীর্ষ অনেক অপরাধীর বিচার শেষ হবে ডিসেম্বরের মধ্যে, জানালেন চিফ প্রসিকিউটর। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে এখনো লাইফ সাপোর্টে একজন, আইসিইউতে 3 রোগী চিকিৎসাধীন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার শিকার পরিবারগুলোর প্রায় সবাই বাড়ি ফিরেছেন। ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে দিচ্ছে প্রশাসন। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের 2 দিনের আলোচনা। মার্কিন ট্যারিফ নীতি, ডব্লিউটিওর সাথে সাংঘর্ষিক, মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর এলোপাতারি গুলি, বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত 5, দিদারুলের জন্য শোক। ইউনিফর্ম গায়ে মৃত্যু হয়েছে তার, নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছেন তিনি, বীরের মতোই প্রাণ দিয়েছেন। 31 জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে, জানালেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, 2-1 দিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের 2য় দফার 21তম দিনের আলোচনা চলছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হবে। এছাড়াও তাৎক্ষণিক আলোচনা হতে পারে কক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি, নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব। তাতে করে যেটা হবে, এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আলোচনার বিষয়ে একটু জানতে চাই, আলোচ্য বিষয়গুলোর ব্যাপারে রাজনৈতিক দলের ছাড় দেওয়ার মানসিকতা কতটা দেখছেন? লোপা, আসলে সকাল থেকেই কিন্তু আজকে যে এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে অন্যতম ছিল তত্ত্বাবধায়ক সরকার। আর যে আপনি অবশ্যই জানেন যে সামনের নির্বাচনে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবনা হয়ে আসছে রাজনৈতিক দলগুলোর সামনে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে। তো সে জায়গায় কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইতিমধ্যে এর আগেও কিন্তু বেশ কয়েকবার আলোচনা হয়েছে, তারপরেও কিন্তু রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারেনি, অর্থাৎ ঐকমত্য যে বিষয়টি সেটি কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি। আজকের 21তম দিনের যে আলোচনা সেটির শুরুতেও তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেখানে কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচিত হবেন বা কিভাবে প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হবেন সে বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। তার মধ্যে বলা যায় যে অধিকাংশ রাজনৈতিক দল কমিশনের প্রস্তাবের পক্ষে একমত হলেও বিএনপি এবং সমমনা কয়েকটি দল সে বিষয়ে তারা আসলে দ্বিমত পোষণ করছেন এবং তারা বলছেন যে সেই সকল প্রথমে যেটি বলা হয়েছে যে সকল দলের মতামতের ভিত্তিতে পারস্পরিক আলোচনার মাধ্যমে একজনকে প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হবে। যদি সেটি ফেল করে, যদি সেখানে যদি কোনো ফলাফল না আসে, তাহলে 4 এবং 1-এর 4 জন যদি একজনের ক্ষেত্রে যদি ভোট দেয় তাহলে তিনিই হবেন প্রধান উপদেষ্টা। যদি সেটি না হয় তাহলে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হবে। সেখানেই মূলত বিএনপির আপত্তি। তারা বলছেন র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে না গিয়ে সেটি যাতে সরাসরি পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, তবে সেখানে
সেখানে বিরোধী দলগুলো আপত্তি জানাচ্ছে, অন্যান্য অধিকাংশ দলগুলো সেখানে আপত্তি জানাচ্ছেন। তারা বলছেন যে এখানকার যে সিদ্ধান্ত সেটি এখানেই নিতে হবে, অর্থাৎ কমিশনের প্রস্তাবনার আলোকেই নিতে হবে। লোপা, এই ছিল। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যে সংস্কার বা রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন মানুষকে নিরাপদে রাখতে পারবে না, সেটি দেশের জন্য কোন কল্যাণে আসবে বলে মনে করে না বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিশুদের জন্য, মানুষের জন্য বাসযোগ্য আবাসভূমি তৈরি করবে বিএনপি। সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ শিশুদের স্মরণে মায়ের ডাক আয়োজনে রাজধানীর বনানী থেকে গণতান্ত্রিক পদযাত্রা বের করা হয়। পরে সেই পদযাত্রা গুলশানের ওয়ান্ডারল্যান্ডে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সভায় বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই মন্ত্রী হয়েছে, ব্যবসা সম্প্রসারণ করেছে, কিন্তু যারা দেশের জন্য আত্মাহুতি দিয়েছে তাদের পরিবারের দিকে কেউ তাকায়নি। বারবার বলার পরও শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেনি সরকার। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ক্ষতিগ্রস্তদের যথাযোগ্যভাবে পুনর্বাসনের উদ্যোগ নেবে। গুম কমিশন নিখোঁজদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও তাদের খোঁজ বের করার বিষয়ে উদ্যোগ নেয়নি, এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তারা সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আরতি, সেটাকে মূল্য দিয়ে সেইটাকে গুরুত্ব দেবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এখন টাঙ্গাইলে। গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। খোঁজ খবর নেন স্বজনদের। পরে শহরের শামসুল হক তরুণ এলাকা থেকে বের হয় পদযাত্রা। নিরালা মোড়ে পথসভায় বক্তব্য দেবেন নেতারা। এর মধ্যে সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। এদিকে এনসিপির কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইলে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি বহর রওনা হবে গাজীপুরের উদ্দেশ্যে। সেখানে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, এনসিপির পথসভা শুরু হয়েছে কিনা, নেতারা কি বলছেন? পদযাত্রা সকাল 12:15 শুরু হয় এবং 12:15 শুরু হওয়ার থেকে শুরু হয়ে টাঙ্গাইলের যে পুরাতন বাস স্ট্যান্ড হয়ে টাঙ্গাইলের যে রোড আছে সেই রোড দিয়ে সমাবেশে 2 থেকে 3 জন স্থানীয় যে নেতাকর্মী রয়েছেন তারা হচ্ছে যে হাসপাতাল সার্ভিস এবং শামীম, ওখানে শব্দের কারণে আপনার কথাগুলো আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। শুনানি করেছেন আসামির পক্ষের আইনজীবীরা। অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামীকাল। সকালে এই মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ, পুলিশ মিলে আবু সাঈদকে হত্যা করে। পরে উল্টো আসামি করা হয় সাঈদের সহযোদ্ধাদের। মূল ঘটনা আড়াল করতে বারবার পোস্টমর্টেম রিপোর্টে পরিবর্তন করানো হয়। গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। গুলি খাইছে একটা।
দর্শক, ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ব্রিফিং কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। দর্শক, আমাদের সহকর্মী মাইনুল আল মারুফ আছেন সেখানে, আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। মাইনুল, ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ব্রিফিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে, সেখানে কি জানানো হলো একটু বিস্তারিত জানতে চাই। তো ট্রাইব্যুনালের যে আসামি পক্ষের শুনানি তা কিন্তু নির্ধারিত ছিল অভিযোগ গঠনের জন্য আবু সাঈদ হত্যা মামলা, এবং পরবর্তীতে কিন্তু আজ শুনানি শেষ হয়েছে এবং পরবর্তী কিন্তু শুনানির জন্য আগামীকালকে দিনটি ধার্য রাখা হয়েছে এবং আগামীকাল কিন্তু স্টেট ডিফেন্স কিন্তু আগামীকালকে শুনানি করবেন এবং তারপরে কিন্তু অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তীতে একটি দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে জানা যাবে এবং মামলার বিচার শুরু হবে কিনা। এই মুহূর্তে কিন্তু আসামি পক্ষের আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। না, যেটা করছি সেটাও আমি বাইরে করব না, প্লিজ। আপনি এটুকু বলেন যে আপনি কার পক্ষে লড়াই করছেন এখানে এবং আপনার যে যার পক্ষে লড়ছেন সেটাকে আপনি কতটুকু মুক্ত করে আনতে পারবেন, কি করতে পারবেন? আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রক্টর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার পক্ষে আজকে দাঁড়িয়েছি। আজকে আমি মৌখিকভাবে ডিসচার্জ পিটিশন হিয়ারিং করেছি, আমি কোনো রিটেন দেইনি। আর এই মামলাটি যেহেতু অনেক বড় মামলা, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির, তো আমি জানি যে এটা শুধুমাত্র কিছু ডিসক্লোজ করেছি, কিছু ঘটনা আমি ডিসক্লোজ করেছি মাত্র, আর কিছু না। তবে আমি আস্থাশীল যে মামলা এই শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। তিনটি পয়েন্ট এনেছিলেন। প্রথম পয়েন্ট হলো যে সেদিন ওই ঘটনার পরে আবু সাঈদের ভাই একটি মামলা করেছিল, যেটি জিআর মামলা, পরবর্তীতে কনভার্ট করে সিআরে নিয়ে যাওয়া হয়। সিআরে নিয়ে যাওয়া হয়, সেই কনভার্টে তার নাম ছিল না, আপনার আসামির নাম ছিল। আপনি বলতে চাইছেন সেই যদি আপনি বলতে চান তাহলে পরবর্তীতে বলবেন আপনি কি বলতে চেয়েছিলেন, কি ছিল প্লিজ। কোর্ট রুমের এজলাসের ভেতরের কথা আমি এটা পাবলিকলি এই মুহূর্তে বলবো না। এটা অবশ্যই আমার এটা নৈতিকতা বিবর্জিত একটা কাজ হয়ে যাবে, যেটি আমি করতে পারি না। এটা সাবজুডিস ম্যাটার। আপনি কেন অব্যাহতি চান? আসলে এটাও বলা উচিত না, দর্শক, আসামি পক্ষের আইনজীবীর কথা আমরা শুনছিলাম, আমাদের সহকর্মী মাইনুল মারুফও সেখানে আছেন। যাচ্ছি পরের খবরে। ডিসেম্বরের মাঝে গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার সম্পন্ন হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট আর গণহত্যার বিচার এক নয়, তাই এই বিচার সময় নিয়ে করা হচ্ছে। ভবিষ্যতে এ বিচার নিয়ে কোনো সরকার কিংবা আন্তর্জাতিকভাবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে সকল বিষয় মাথায় রেখেই বিচার চালানো হচ্ছে। শেখ হাসিনা বিরুদ্ধে প্রথম সাক্ষী আগামী 3 আগস্ট প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো ওনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতেও উনি ভয় পায় কেন? আইন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, আসামির অধিকার, এগুলোকে মেনটেন করে এটা করতে হয়। সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি, কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এই নিয়ে সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন র্যাব 10-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, আসামিরা র্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিল। সম্প্রতি ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কে বাসের গতিরোধ করে 2 জনকে মাইক্রোবাসে তুলে নেওয়ার খবর পেয়ে র্যাব তাদের ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয়। 5 জনই আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানান তিনি। অতিরিক্ত ডিআইজি আরও জানান, তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। জেল হাজতে বসে তারা ডাকাতির পরিকল্পনা করে আবার ডাকাতিতে যুক্ত হয়। র্যাব পরিচয়ে কেউ অভিযান চালানোর সময় জনগণকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সত্যিকার র্যাব সদস্য এটা ফিল করানোর জন্য তারা ওয়াকিটকি সেট ব্যবহার করতো এবং এই সরঞ্জামারিতে আপনারা দেখছেন পিস্তল সদৃশ যেই বস্তুটা আছে এগুলো তারা ব্যবহার করতো। তাদের কমিউনিকেশনগুলো এমন ছিল যে তাদের বোঝানোর চেষ্টা করতো যে আমরা আসলে সত্যিকারের র্যাব সদস্য। কাজেই জনগণকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি যে র্যাব পরিচয় যখন কোনোখানে যখন অভিযান করবে তখন আপনারা অবশ্যই তাদের পরিচয় আপনারা যাচাই করবেন। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার শিকার পরিবারগুলো বাড়িতে ফিরেছে, কাটতে শুরু করেছে আতঙ্ক, এমনটা জানিয়েছে প্রশাসন। দুর্বৃত্তদের হামলায় 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে 22টি পরিবারের বসবাস। সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বাড়িঘর মেরামতের কাজ শুরু হয়েছে। এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রশাসন জানায়, বেসরকারি পলিটেকনিকের এক শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার রাতেই গ্রেফতার করা হয় তাকে। এ সময় তার চাচার ঘরে হামলা হয়। পরদিন বিকেলে মিছিল নিয়ে এসে দুর্বৃত্তরা ওই হিন্দুপল্লীতে হামলা চালায়। পরে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা অন্যত্র আশ্রয় নেন। হামলায় জড়িতদের গ্রেফতারে কাজ শুরু হয়েছে বলেও জানায় প্রশাসন। মানুষের ভাঙচুর করে দিয়ে গেছে সেঙ্গে গাড়ি এলাকার লোক। তা মনে করেন আজকে টিউনো সাহেব দিছে, টিন দিছে, আজকে এগুলো ভালো করতেছে। মিস্ত্রি থেকে শুরু করি কাঠ, টিন যাহা লাগে এদের মানে আবার স্বাভাবিক ভাবে ফিরে আসতে সবকিছুর অর্ডার দিয়ে গেছে। পরিবারগুলো এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তারা এই নিজেদের বাড়িতেই বসবাস করছে। একই সাথে নিরাপত্তা ব্যবস্থার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটাও গ্রহণ করা হয়েছে। 2024 সালের 29 জুলাই সারা দেশে তখন কঠোর কারফিউ। তবে শেখ হাসিনার গড়া রাষ্ট্রীয় বাহিনীর বন্দুকের নলকে মারিয়ে ফের রাজপথে নামে শিক্ষার্থীরা। লক্ষ্য একটাই, আমার ভাই মরল কেন, জবাব চাই। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখব 24-এর 29 জুলাই কি কি ঘটেছিল। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে কি এবার থেমে যাবে আন্দোলন? অন্তত ক্ষমতাসীন সরকার ভেবেছিল তেমনটাই, কিন্তু বাস্তবতা ভিন্ন। ডিবির হেফাজতে 6 সমন্বয়ক স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করেননি, তা ঠিকই বুঝেছিল জেনজি। তাই 28 তারিখ রাতেই বাইরে থাকা সমন্বয়করা এই প্রত্যাহারের ঘোষণাকেই প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দেয়। পরদিন সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ডাকেই জীবনের ঝুঁকি নিয়ে কারফিউ ভেঙে মাঠে নামেন শিক্ষার্থীরা। সেদিন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো ভেদাভেদ ছিল না। 29 তারিখ সায়েন্স ল্যাব, ইসিবি চত্বর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পয়েন্টে রাস্তায় নামে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আটক করা হয় 50-এরও বেশি শিক্ষার্থীকে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে রাজপথে নামে শিক্ষার্থী আর সাধারণ মানুষ। কারফিউ, গ্রেফতার, গুলি বা হত্যা, কোনো ভয় দেখিয়েই আর দমিয়ে রাখা যায়নি তাদের। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষকরাও। এক হয়ে সমাবেশ করেন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সম্পদ নষ্ট হচ্ছে, সম্পদ কি? সম্পদ হলো মানুষ। এই যখন পরিস্থিতি, তখন অবস্থান পাল্টে ডিবির হারুনুর রশিদের দাবি জোরপূর্বক নয়, নিজের ইচ্ছাতেই বিবৃতি দিয়েছিল 6 সমন্বয়ক। অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে। ওদিকে আদালতেও চলছিল শিক্ষার্থীদের পক্ষে আইনি লড়াই। বিক্ষোভে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি ছিল এদিন। তাদের দিকে সেমির অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। হাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। সবকিছু নিয়ন্ত্রণে এনেও হঠাৎ হাত ফসকে যাওয়ার উপক্রম। তাই তড়িঘড়ি করে সন্ধ্যায় গণভবনে 14 দলের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। এবার গোটা আন্দোলনকেই সরাসরি জঙ্গি কার্যক্রম বলে অভিহিত করেন তিনি। এটা কোনো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। শিক্ষার্থীদের তোপের মুখে বিভিন্ন হল থেকে বিতাড়িত ছাত্রলীগ নেত্রীদের সঙ্গেও এদিন গণভবনে চলে কান্না পর্ব।
এবার 30 জুলাই একক ও ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে অনলাইনে প্রচার কর্মসূচির ডাক দেন সমন্বয়করা। আর একই সঙ্গে দাবি তোলা হয় 9 দফা বাস্তবায়নের, যার প্রথমটি ছিল ছাত্র নাগরিক হত্যার দায় স্বীকার করে শেখ হাসিনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সমন্বয়করা বলছেন ওই 9 দফার মধ্যেই ছিল এক দফা। কাদের ভাই যেভাবে হলো গিয়ে 9 দফাটা দিয়েছিল, সে হলো গিয়ে তার বাড়ি থেকে অলমোস্ট 1 কিলো দূরে যাইতো, দূরে গিয়ে একটা টেক্সট করতো, একটা দফা লিখে পাঠিয়ে দিত, তারপরের ভিতরে আবার ফোন বন্ধ করতো, ফোন বন্ধ করে আসতো, তারপর আবার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার যাইতো। 9 দফাটা আসলে খুব কঠিনভাবে লেখা হয়েছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। একটি রাজনৈতিক দল অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, এই শঙ্কায় আজ থেকে বিশেষ সতর্কতা জারি থাকবে, চলবে 8 আগস্ট পর্যন্ত। রাজধানীতে চালানো হবে এই বিশেষ অভিযান। বিভিন্ন ধরনের স্পেকুলেশন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাশকতা হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু আমরা স্পেসিফিক ওরকম কোনো থ্রেট পাইনি যে নাশকতা হবে। তারপরেও যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে। গাজীপুরের টঙ্গীতে স্ল্যাববিহীন ড্রেনে পড়ে নিখোঁজের 37 ঘণ্টা পর উদ্ধার হয়েছে ফারিয়া তাসনিন জ্যোতির মরদেহ। ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে টেকবাড়ি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জ্যোতি যে ড্রেনে পড়ে নিখোঁজ হন সেটি মিশেছে টেকবাড়ি বিলে। মরদেহ উদ্ধারের পর নেওয়া হয় টঙ্গী পশ্চিম থানায়। স্বজনরা জানায়, জ্যোতির বাসা মিরপুরে। তার 8 বছর বয়সী যমজ সন্তান রয়েছে। একটি কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। কাজের সূত্রে রোববার টঙ্গীর হোসেন মার্কেটে যান জ্যোতি। রাতে ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে স্ল্যাববিহীন ড্রেনে পড়ে যান তিনি। এরপর আর খোঁজ মেলেনি। ঘটনার সময় বৃষ্টির পানিতে তলিয়েছিল সড়ক ও ড্রেন। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কমাতে মরিয়া সরকার। নানা ক্ষেত্রে শুল্ক ছাড়ের সঙ্গে বৃদ্ধি করা হচ্ছে আমদানি। গম এবং বোয়িং কিনতে এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তুলা, এলএনজি, সয়াবিন সহ একাধিক পণ্য আমদানিতেও দেয়া হবে গুরুত্ব। বাজেটেও সম্পূর্ণ প্রত্যাহার করা হয় 110টি যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি শুল্ক। দুই দেশের বাণিজ্য ভারসাম্য কমাতেই মূলত এই উদ্যোগ। তবে বিশ্লেষকরা বলছেন, একক দেশ নির্ভরতা বহুপাক্ষিক বাণিজ্যে সংকট তৈরি করতে পারে। শুল্ক ইস্যুতে আজ রাতে শুরু হচ্ছে 2 দিনের আলোচনা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপে ওলটপালট পুরো বিশ্বের আমদানি রপ্তানি বাণিজ্য। কঠিন চাপে বাংলাদেশ। বাংলাদেশি পণ্যের বড় গন্তব্য যেহেতু যুক্তরাষ্ট্র, তাই শুল্ক ইস্যুতে চলছে দেন দরবার। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে ঢালাও ছাড় দিচ্ছে সরকার। বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, তাই বেশি দাম হলেও বছরে 7 লাখ টন গম আমদানিতে চুক্তি করেছে সরকার। 5 বছরের চুক্তিতে সম্মত হয়েছে উভয় দেশ। তারই অংশ হিসেবে সরকারি পর্যায়ে 2 লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে জিএসপি ফ্যাসিলিটিস দেয়, যেটা আমেরিকা আমাদেরকে দেয় না। তো ফলে ইউএসএ কে আমরা কোনো বেনিফিট দিতে গেলে তার থেকে আরো বেশি বেনিফিট আমাদের আসলে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের দাবি রাখে। তো সেই জায়গা থেকে আমাদের সার্বিক দেশের অর্থনৈতিক কথা চিন্তা করে আমাদের কিছুটা তো বাইন্ডিং আছে যে আমরা কতটুকু পরিমাণ ছাড় দিতে পারবো। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে সরকার। 25টি বিমানের চাহিদা দেয়া হলেও প্রতিযোগী দেশ কিনছে আরও বেশি। তুলা, এলএনজি সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্র প্রস্তুত করেছে সরকার। একই সঙ্গে বেসরকারি পর্যায়ে আমদানি বাড়াতেও দেয়া হচ্ছে নানান নীতি সহায়তা। মার্কিন যুক্তরাষ্ট্রই খুবই একটা স্ট্রং স্ট্যান্ড নিয়েছে এবং হয়তোবা এমন সব জিনিস বাংলাদেশের কাছে চেয়েছে যে জিনিসগুলো বাংলাদেশের পক্ষে অফার করাটা সম্ভব ছিল না। ভিয়েতনাম বলেছে যে তারা সব কিছুর উপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যা আমদানি করে সব কিছুর উপরে তারা শূন্য শুল্ক করে দিয়েছে এবং তাকে 20% এখন একটা ট্যারিফ বসানো হয়েছে। তো বাংলাদেশের তো আমরা তো সেইটা অনেক দূরই আমরা করেছি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাজেটে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। 110টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়, কমিয়ে আনা হয় 65টি পণ্যের আমদানি শুল্ক। এছাড়া 9টি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পূরক শুল্ক কমিয়েছে সরকার। অবাধে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে আমদানির দ্বার উন্মুক্ত করা হয়। কটনের ক্ষেত্রে যে শুল্ক সুবিধা দেওয়া আছে, ডিউটি ফ্রি ইম্পোর্ট, এই যে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে
এটা নাই। এখানে 20%-এর মতো নাকি শুল্ক আছে মেটেরিয়ালসের উপরে। তারপরে যদি মেটেরিয়ালস আনতে পারেন তাহলে তো ডোমেস্টিক ভ্যালু এডিশনও বেড়ে যাবে। আমাদের ডাইভার্সিফিকেশন শুধু যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন না, এখানে আপনার মার্কেট ডাইভার্সিফিকেশন এবং ইনপুট ডাইভার্সিফিকেশন, এই দুটো এখন গুরুত্বটা অনেক বেড়ে গেছে। পাল্টা শুল্কের খরচ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র নির্ভরতা দৃশ্যমান। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কত শতাংশ শুল্ক নির্ধারণ হবে তা এখনও অস্পষ্ট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথে সাংঘর্ষিক। অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে বিশ্বাস করে চীন। নিবন্ধিত সবগুলো দল যেন নির্বাচনে অংশ নেয়, এমনটাই চায় দেশটি। জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাপ টক অনুষ্ঠানে এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সাথে যৌথ উদ্যোগে কাজ করতে চায় চীন। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। উন্নত সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা এবং তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা চীনের লক্ষ্য বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, রাখাইন পরিস্থিতির কারণে এখনই রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয়। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ঢাকায় আসবে কারিগরি বিশেষজ্ঞ দল, এটাও নিশ্চিত করেন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথে সাংঘর্ষিক। অর্থনীতিতে অস্থিরতা বাড়াতে পারে এই ট্যারিফ নীতি। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দায়িত্ব পালনকালে মৃত্যু হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তার। সোমবার ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় প্রাণ হারান তিনি সহ 5 জন। 36 বছর বয়সী দিদারুলের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তার মৃত্যুকে বীরোচিত আখ্যা দিয়েছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। নিউ ইয়র্কের ম্যানহাটনে পার্ক অ্যাভিনিউয়ের এই বহুতল ভবনটিতে ন্যাশনাল ফুটবল লিগ হেডকোয়ার্টার্স সহ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়। এই ভবনকেই টার্গেট করে হামলাকারী। নিউ ইয়র্ক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় ভবনের লবিতে প্রবেশ করেই M4 রাইফেল নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এক বন্দুকধারী। 27 বছর বয়সী সন্দেহভাজনের নাম শেন তামুরা। লাস ভেগাসের বাসিন্দা তিনি। পরপর কয়েকজনকে হতাহত করে আত্মহত্যা করে হামলাকারী। গত 3.5 বছর ধরে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সদস্য ছিলেন 36 বছর বয়সী দিদারুল ইসলাম। সোমবার সন্ধ্যায় ভবনটিতে হামলার সময় সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত। স্থানীয়দের সুরক্ষা দিতে গিয়ে প্রাণ হারান তিনিও। সন্তান সম্ভবা স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন তিনি। দিদারুলকে সাহসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা আখ্যা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার। তার মৃত্যুতে শোকাহত নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন, মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন, নিউ ইয়র্কবাসীর সুরক্ষায় কাজ করেছেন। বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী ছিলেন এবং এই শহরকে ভালোবাসতেন। ইউনিফর্ম গায়ে মৃত্যু হয়েছে তার। নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছেন তিনি। বীরের মতোই প্রাণ দিয়েছেন। একই দিন ম্যাস শুটিংয়ের ঘটনা হয়েছে নেভাদায়ও। রেনো শহরে একটি ক্যাসিনোয় হামলায় মৃত্যু হয়েছে 3 জনের। আটক করা হয়েছে সন্দেহভাজনকে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। নির্ধারিত সময়েই হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। অক্টোবরের শুরুতে নয়তো সেপ্টেম্বরের শেষে হবে ভোটের লড়াই। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতির দায়িত্ব নেবার পর ক্রিকেটীয় কর্মকাণ্ডগুলো আলোচনায় বেশি থাকলেও ঠিকই পর্দার আড়ালে চলছে নির্বাচনের প্রস্তুতি। তবে জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্র সংশোধনের নির্দেশনা থাকলেও সময় স্বল্পতায় হয়তো বর্তমান গঠনতন্ত্রেই হবে নির্বাচন। ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্বে থাকার শেষ দিকে জোরেশোরে চলছিল বিসিবি নির্বাচনের প্রস্তুতি। বিশেষ করে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তৎকালীন সভাপতি পদে থাকতেই নির্বাচন করার ঘোষণা দেবার পর স্পষ্ট হয়ে উঠছিল অদৃশ্য দুটি প্যানেল।
কিন্তু আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতির দায়িত্ব নিয়ে দ্রুতই নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও ক্রিকেটীয় ইস্যুতে অনেকটা পর্দার আড়ালে চলে গেছে নির্বাচনের বিষয়টি। জাতীয় দলের ব্যস্ত সূচি, বুলবুলের তৃণমূলের ক্রিকেট নিয়ে বড় কার্যক্রম, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম, বিপিএল এর আয়োজন, এমন সবকিছুই এখন ক্রিকেট পাড়ার আলোচনার কেন্দ্রে। তবে তাই বলে থেমে নেই নির্বাচনের প্রস্তুতি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আগামী অক্টোবরের মধ্যে হতে হবে নির্বাচন, কারণ সেপ্টেম্বরে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। বিসিবি পরিচালনা পরিষদের একাধিক পরিচালক নিশ্চিত করেছেন অক্টোবরের শুরুতেই হবে নির্বাচন, এমনকি সেপ্টেম্বরের শেষেও হতে পারে পরিচালনা পরিষদ নির্বাচনের কাজ। তাই তো পর্দার আড়ালে ভালোভাবে আছে নির্বাচন প্রস্তুতি। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ আপনারা জানেন এন্ড অফ সেপ্টেম্বরে শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচনের বিকল্প কিন্তু কিছু নেই। সুতরাং আমরা আশা করছি এবং আমরা প্রস্তুতিও নিচ্ছি আগামী সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের 1-2 তারিখে যে নির্বাচনটা হবে সেটা যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিসিবির নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধন করার নির্দেশনা ছিল জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, কিন্তু পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে এক দফা গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হলেও ক্লাব কর্মকর্তাদের প্রচণ্ড বিদ্রোহে ভেস্তে যায় সেই পরিকল্পনা। এরপর থেকেই হিমঘরে সেই উদ্যোগ। অতি নাটকীয় কিছু না হলে পুরনো গঠনতন্ত্রেই হতে যাচ্ছে নির্বাচন। এখন যে সময় আছে নির্বাচনের আগে, সেই সময়ে কোনো গঠনতন্ত্র সংশোধন করা বা কোনো কিছু অ্যাড করা এটা আমার কাছে অসম্ভব মনে হচ্ছে। কারণ গঠনতন্ত্র যদি সংশোধন করতে হয় সেক্ষেত্রে প্রত্যেকটা কাউন্সিলরকে আসতে হবে, ইজিএম করতে হবে, সেই সময় মনে আমাদের নেই। ফারুক আহমেদ বোর্ডের দায়িত্ব থাকার সময় বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু সহ বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদের প্রভাবশালী একাধিক সমমনা ব্যক্তিদের নিয়ে অঘোষিত একটি প্যানেল তৈরি হয়েছিল, যেটি এখনো অটুট আছে, অংশ নেবে সামনের নির্বাচনে। আমরা সবাই এক আছি এবং ঐক্যবদ্ধ থাকবো নির্বাচন পর্যন্ত। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিদেশের মাটিতে প্রথমবার বল করার সুযোগ পেয়েই শ্রীলঙ্কায় 5 উইকেট নিয়েছিলেন নাঈম হাসান। 2 টেস্টে নিয়েছিলেন 9 উইকেট। নাঈমের মতে টানা পরিশ্রমই এই সাফল্যের কারণ। পাশাপাশি ভূমিকা রেখেছে রবিচন্দ্রন অশ্বিনের পরামর্শ। এক্সপেরিমেন্ট করাই রবিচন্দ্রন অশ্বিনের নেশা। অনেকের কাছেই অশ্বিন তাই শুধুই একজন অফ স্পিনার না, তার চেয়েও বেশি। ইন্ডিয়ান গ্রেটকে অনেকেই আবার ডাকেন ক্রিকেট সায়েন্টিস্ট নামে। সেই সায়েন্টিস্টের সাথেই একবার কথা বলার সুযোগ হয়েছিল নাঈম হাসানের। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা এই অফ স্পিনার পরামর্শ পেয়েছিলেন মডার্ন ডে গ্রেটের কাছ থেকে, যে পরামর্শ নাঈমের কাছে ছিল প্রাইসলেস। আমাদের কথা হয় কোচদের সাথে, কোচরা বলে তো আপনার আমি ফেসও করছি যখন আপনার ম্যাচ খেলি, ওখান থেকে অনেক কিছু শিখেছি। এমন আপনার বাইরের দেশে কথা বলার সুযোগ হয়েছিল হলো শুধু আশুইনের সাথে, ওর সাথে অনেক কথা হয়েছে, ও অনেক কিছু বলেছে, ওগুলো আলহামদুলিল্লাহ কাজে লাগতেছে। দেশে বিদেশে কিভাবে বোলিং করবেন অশ্বিনের দেয়া সেই পরামর্শ এখন কাজে লাগাচ্ছেন নাঈম। শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশের মাটিতে কখনোই বল না করা এই অফ স্পিনার মিরাজের জায়গায় সুযোগ পেয়েই নিয়েছিলেন 5 উইকেট। শ্রীলঙ্কায় 2 ম্যাচে 25 বছর বয়সী নাঈমের উইকেট 9টা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যে আল্লাহ একটা সুযোগ দিয়েছে ওটা আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজে লাগাইতে পারছি, এটাই আমার জন্য অনেক। কারণ আপনার যখনই সুযোগটা পেয়েছি তখনই চেষ্টা ছিল হলো আমার 100% দিয়ে আর প্রসেসটা মেনটেন করার, কারণ রেজাল্টটা তো আমার হাতে নাই। সেই 18 বছর বয়সী ডেবিউতেই নাঈম নিয়েছিলেন 5 উইকেট। শুধু তাই না, 10ম সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে 5 উইকেট নেয়া বোলারও নাঈম। কিন্তু এই স্পিনারকে দুর্ভাগাই বলতে হয়, যখনই ভালো করতেন তখনই হানা দিত ইনজুরি। যখন বোলিং ফিঙ্গার ইনজুরি হয়েছে তখন এর আগের ম্যাচে আমি 6 উইকেট পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপর আসলে ঠিক হয়েছে, 42 দিন পর জোড়া লাগছে, বাট ব্যথাটা ছিল, অনেক দিন ছিল। পরে বিপিএলের সময় একটা ইয়ার থেকে শুনলাম, ওই চার্লি ওয়ালটন থেকে শুনলাম ও একটা অ্যাপসাম সল্ট আছে, ওটা ইউজ করলে হয়তো ভালো হইতে পারে। তো ওটা দুবাই থেকে এনে ইউজ করছি, আল্লাহর রহমতে 1 সপ্তাহ ইউজ করার পর আবার স্বাভাবিক হয়ে গেছে। 350 উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান নাঈম হাসান। যতদিন ক্রিকেট খেলবেন অবদান রাখতে চান দেশের জয়ে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
শেষ টি-20-তে 3 উইকেটের জয় তুলে ওয়েস্ট ইন্ডিজকে 5-0-তে হোয়াইট ওয়াশ করল অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে 170 রানে অল আউট হয় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে 18 বল আগে 7 উইকেট হারিয়ে টার্গেট ছুঁয়ে ফেলে অজিরা। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আগে ব্যাট করতে নেমে 32 রানে 3 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সিমরন হেটমেয়ারের 31 বলে 52, রাদারফোর্ডের ঝোড়ো 35 রানের ইনিংসের সাথে হোল্ডারের 20 আর ফোর্ডের 20 রান যুক্ত হলে 170 রান করে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার পেসার দারসুইস নেন 3 উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে হোল্ডারের পেসে মাত্র 25 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। তবে টিম ডেভিসের 12 বলে 30, ক্যামেরুন গ্রিনরে 32, মিচেল ওয়েনের 37 আর অ্যারন হার্ডির 28 রানের ইনিংসে 3 উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।